সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর অনলাইন শ্রেণী কার্যক্রমে সমাজকর্ম বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা এর পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, সমাজ কল্যাণ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। বৈশ্বিক এক অস্বাভাবিক পরিস্থিতিতে স্কুলের গণ্ডি পেরিয়ে মহাবিদ্যালয়ের যাত্রা লগ্নে তোমাদের এক অস্বাভাবিক সূচনা হয়েছে। দীর্ঘদিনের চিরাচরিত প্রথা ভেঙে আমাদেরকে তোমাদের সরাসরি সাক্ষাৎ ব্যতিরেকেই একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এমন বাস্তবতায় কলেজ কর্তৃপক্ষের মহতী উদ্যোগে তোমাদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে নিয়মিতভাবেই এবং সুনির্দিষ্ট রুটিন অনুসারে তোমাদের শ্রেণী কার্যক্রম চলছে। আজকের প্রথম ক্লাস তোমাদেরকে আমি আমার বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে নিঃসন্দেহে তোমাদের জন্য কিছু কথা বলতে চাই। মাধ্যমিক বিদ্যালয়ে গণ্ডি যখন তোমরা পেরিয়েছ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই পর্যায়ের ক্যাম্পাসটি একটু বিস্তৃত। এখানে স্বাধীনতা, সচেতনতা সব কিছুর গুরুত্ব অনেক বেশি। অনেকে পরিবারকে ছেড়ে হয়তো আলাদা থাকতে হবে, অনেকে পরিবারের কাছে থাকতে পারবে। যেভাবেই হোক, তোমরা একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আছো। শুধু তোমরা না, আমরা সকলেই। এমন অবস্থায় তোমাদের কাছে আমার একটি বার্তা থাকবে। একাদশ শ্রেণীতে তোমরা যে যাত্রা শুরু করেছো, এই একাদশ শ্রেণী হবে তোমাদের ভবিষ্যৎ জীবন গড়ার একটি ফাউন্ডেশন। যদি এই 2 বছর সময়কে তোমরা যথাযথভাবে কাজে লাগাতে পারো, তাহলে নিঃসন্দেহে আগামী দিনগুলি অনেক সুন্দর এবং মসৃণ হবে। আর যদি এই 2 বছর তোমরা যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হও, তাহলে জীবনের যেই চাকা, সেই চাকা অনেকাংশেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে ব্যর্থ হয়ে ওঠে। সে কারণে আমি তোমাদেরকে অনুরোধ করব, বৈশ্বিক পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, আমাদের মহামারী কেন্দ্রিক অবস্থা যেটাই হোক না কেন, ব্যক্তি হিসাবে তুমি প্রথমে তোমার নিজের, তারপর তোমার পরিবারের, তারপর তোমার সমাজের, তারপর তোমার রাষ্ট্রের, তারপর তুমি আন্তর্জাতিক পরিমণ্ডলে তোমার যা কিছু সাফল্য, সেই সাফল্যের প্রথম সুবিধাভোগী হবে তুমি নিজে। আর যা কিছু ব্যর্থতা, তারও প্রথম ভুক্তভোগী হবে তুমি নিজে, তারপরে তোমার পরিবার। অন্য কেউ কিন্তু তোমার সুবিধার ভাগ প্রথমেই বসাতে পারবে না, এবং ব্যর্থতার ভারও কেউ বহন করতে চাইবে না। সুতরাং তোমাদেরকে তোমার চারপাশ, তোমার পরিবেশ, তোমার বন্ধুবান্ধব, তোমার আত্মীয় স্বজন, যে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক না কেন, তোমাকে সর্বপ্রথমে একটি বিষয় চিন্তা করতে হবে। সেটি হলো, যদি ভালো কিছু তোমার দ্বারা সংগঠিত হয়, ইতিবাচক কোনো কিছু তোমার দ্বারা সংগঠিত হয়, তাহলে তার সুবিধাভোগী তুমি প্রথমে। অন্যরাও সুবিধাভোগী হবে, কিন্তু ফার্স্ট বেনিফিশিয়ারি হবা তুমি নিজে এবং তোমার পরিবার। আর যদি মন্দ কিছু তুমি করো,
সেটার সুবিধাভোগীও, সেটার ভুক্তভোগীও তুমি নিজে হবে। সুতরাং আমি আর আসলে আহ, কথা এদিকে বেশি না বাড়িয়ে আমরা একাডেমিক আলোচনায় চলে যাব। তোমাদের কাছে আমার অনেকেই বইয়ের নাম জানতে চাচ্ছ, আমরা বই সম্পর্কে কথা বলবো একটু পরে। আমি আমার একাডেমিক আলোচনায় ফিরে যাচ্ছি। আমি তোমাদের আলোচনার শুরুতে কিছু দিক নির্দেশনামূলক কথা বললাম, এবং শেষ দিক সৃজনশীল পদ্ধতি সম্পর্কে যদি সময় হাতে থাকে তাহলে কথা বলবো। আমরা এবার আমাদের স্লাইড স্ক্রিনে চলে যাই। আজকের ক্লাসের বিবরণটি এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ, তারিখ, বার, সময়, পাঠ পরিচিতি। আমরা সমাজকর্ম প্রথম পত্র সম্পর্কে আজকে আলোচনা করব। আর আজকের আলোচ্য বিষয় আমি নির্ধারণ করেছি সমাজকর্মের সংজ্ঞা, বৈশিষ্ট্য, লক্ষ্য এবং পরিধি। আমরা দেখি আমরা কতদূর আলোচনা এগিয়ে নিতে পারি। আমরা চেষ্টা করব যথাযথভাবে তোমাদের কাছে বোধগম্য উপায়ে আমার আলোচনাটি উপস্থাপন করবার জন্য। আমি প্রথমে তোমাদেরকে একটি বৃত্তাকারে কিছু কথা, একটা সেন্টেন্স আমি আসলে প্রথমে লিখেছি বৃত্তের মধ্যে, সেখান থেকে আসলে আমি সমাজকর্ম কি এটা বুঝবার চেষ্টা করব। শ্রেণীকক্ষ যেহেতু আমার হাতের কাছে নেই, তোমরাও আমার কাছে নেই, সুতরাং আসলে কথাগুলিকে আমাকেই বলতে হবে এবং আমাকেই জবাব দিতে হয় অনেক ক্ষেত্রেই। আমরা প্রথমে সবুজ বৃত্তের মধ্যে যেই লেখাটি দেখতে পাচ্ছি সেখানে একটি কথা লেখা আছে, দেখো তোমরা, সমাজকর্ম একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। আমি তোমাদেরকে মুখস্থ বিদ্যার জন্য অনেক সময় নিরুৎসাহিত করি। তোমরা যদি বুঝবার চেষ্টা করো, আমার বিশ্বাস তোমরা নিজেরাই সমাজকর্মের ডেফিনেশন যেমন তৈরি করতে পারবে, আমার কথাগুলি যদি বুঝো এবং মনোযোগ দাও, সমাজকর্মের বৈশিষ্ট্যগুলিও তোমরা নিজেরাই লিখতে পারবা। এবং আমি তোমাদেরকে একটা পর্যায়ে বলবো কমেন্ট বক্সে সমাজকর্মের বৈশিষ্ট্য তোমার মতো করে লিখবার জন্য। বই মুখস্থ করবার জন্য আমি খুব একটা উৎসাহিত করব না তোমাদেরকে। তো আমার প্রথম বাক্যটি হলো সমাজকর্ম একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। এই সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, এই একটা সেন্টেন্স যদি আমরা বুঝবার চেষ্টা করি তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে সাহায্যকারী সমাজকর্ম তাইলে কাউকে না কাউকে সাহায্য করে এবং কাউকে না কাউকে ক্যাপাবল বা সক্ষম করে। যখন আমরা এই দুইটা শব্দ এবং আরেকটি শব্দ এখানে আছে আমাদের বুঝবার মতো, সেটি হলো পেশা। তাহলে পেশা কাকে বলে, এটি তোমাদের একটি বিস্তৃত একটি চ্যাপ্টার আছে, সম্ভবত চতুর্থ অধ্যায় তোমাদের সিলেবাসের, সেখানে এটি আলোচনা হবে। আজকে আমি পেশা সম্পর্কে ধারণা দিব না। তো এতটুকু শুধু বলবো, কোনো কাজ পেশা হওয়ার জন্য তাকে সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। তাহলে কোনো কাজকে আমরা তখনই পেশা বলতে পারি ওই কাজটি যখন সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে বা সুনির্দিষ্ট কোনো শর্ত ফুলফিল করে। তাহলে সমাজকর্ম এরকম একটি পেশা যেই পেশাতে কাউকে না কাউকে সাহায্য করা হয় এবং কাউকে না কাউকে সক্ষম করে তোলার চেষ্টা করা হয়। তাহলে আমরা প্রথমেই জানলাম সমাজকর্ম একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। এই শব্দটা থেকে আমি আসলে এখন নিজেই প্রশ্নগুলি উত্থাপন করেছি। আমি সচরাচর তোমাদের কাছে জানতে চাই, বই সম্পর্কে আমি শেষ দিকে বলবো, তোমরা বারবার বইয়ের জন্য জিজ্ঞেস করো না। একদম শেষ দিকে আমার 11:20 আমার লেকচার শেষ হবে, 11টা শেষ দিকে আমি এসে তোমাদেরকে বই সম্পর্কে বলবো। তাহলে যখন আমি বলি যে সমাজকর্ম একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, তখনই আমাদের মনে একটি প্রশ্ন জাগ্রত হয়। সেই প্রশ্নটি হলো, কাকে সাহায্য করে সমাজকর্ম, কাকে সাহায্য করবে? 2 নম্বর যেই প্রশ্নটি হয়, কিভাবে সাহায্য করবে? 3 নম্বর প্রশ্নটি হলো, সাহায্যের ধরনটা কি হবে? 4 নম্বর প্রশ্ন হলো, কি দিয়ে সাহায্য করে? তাহলে আমরা সমাজকর্মকে যখন আমরা বলি যে সমাজকর্ম একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, এই বক্তব্যটি দেওয়ার সাথে সাথে, অর্থাৎ তুমি যদি এই একটা সেন্টেন্সকে বুঝো, তোমাকে প্রথমে আমি এই একটা সেন্টেন্স বুঝবার জন্য বলবো
যে সমাজকর্ম হলো একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। এই লাইনটি যখন তুমি বুঝবা, এই লাইনটির মধ্যে তোমার জন্য 4টি প্রশ্ন তুমি নিজে নিজেই তোমার ভিতরে আবিষ্কার করবার চেষ্টা করো। যে আমি যেহেতু বললাম যে সমাজকর্ম একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, তাহলে এই সমাজকর্ম কাকে সাহায্য করে আর কাকে সক্ষম করে, কিভাবে সাহায্য করে, সাহায্যের ধরনটা কি, এবং সাহায্য করবার জন্য সে কি ব্যবহার করে, কি দিয়ে সাহায্য করে। আমরা এই 4টি প্রশ্নের জবাব যদি পেয়ে যাই, তাহলে সমাজকর্মের একটি সংজ্ঞা বা পরিচয় আমরা বিনির্মাণ করতে সমর্থ হব। তা আমরা দেখি যে এই 4টি প্রশ্নের কি উত্তর আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা 4টা প্রশ্নকে ধারাবাহিকভাবে এখানে সাজিয়ে রেখেছি। আমরা দেখি যে আমরা যদি জানতে চাই যে সমাজকর্ম কাকে সাহায্য করে, তাহলে আমাদের সামনে একটি জবাব ভেসে আসছে। জবাবটি হলো, সমাজকর্ম সাহায্য করে কাকে? দেখো, সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টিকে। তাহলে আমরা জানতে পারলাম যে সমাজকর্ম সাহায্য করে কাকে? সমস্যাগ্রস্ত ব্যক্তিকে, সমস্যাগ্রস্ত দলকে, অথবা সমস্যাগ্রস্ত সমষ্টিকে। তাহলে সমাজকর্ম ক্যাটাগরিতে আসলে মূলত সাহায্য করে। একটি হলো ব্যক্তি, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আলাদাভাবে সাহায্য করতে পারে, আবার সমস্যাগ্রস্ত দলকে সাহায্য করতে পারে, আবার সমস্যাগ্রস্ত সমষ্টিকে সাহায্য করতে পারে। তাহলে আমরা সমাজকর্মের ডেফিনেশন বুঝবার জন্য যে 4টি প্রশ্নের জবাব খুঁজেছিলাম, তার মধ্যে প্রথম প্রশ্নটির জবাব আমরা পেয়েছি। দ্বিতীয় প্রশ্নটি, সমাজকর্ম কিভাবে সাহায্য করে? তাহলে সমাজকর্ম কি যেভাবে যে সাহায্য করবে তার ইচ্ছা মতো সাহায্য করতে পারবে? সে যেভাবে চায়, যাকে দিয়ে চায়, যে উপায়ে চায়, সেভাবে সাহায্য করতে পারবে? দেখা গেল যে না, সমাজকর্মকে সাহায্যটা করতে হবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায়। সুনির্দিষ্ট প্রক্রিয়া মানে কি? আমরা নির্দিষ্ট রশ্মি কাটা দেখা যাচ্ছে দয়ের উপরে পড়েনি, তোমরা এটা একটু নিজেরা কারেকশন করে নিবা। তাহলে সুনির্দিষ্ট প্রক্রিয়া, সুনির্দিষ্ট প্রক্রিয়া কি? অর্থাৎ সমাজকর্মের যেই সেবাটা দেওয়া হবে, যেই সাহায্যটা করা হবে, যেই সক্ষম করার জন্য ইনিশিয়েটিভ নেওয়া হবে, সেই ইনিশিয়েটিভটি নিতে হবে অবশ্যই নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে, নির্দিষ্ট কিছু মেথড আছে, নির্দিষ্ট কিছু অ্যাপ্রোচ আছে, এই অ্যাপ্রোচগুলিকে মেনে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে, এখন তো ওই পদ্ধতিগুলি সব বলা যাবে না, তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পত্রের বইয়ে 6ষ্ঠ অধ্যায়ে এই পদ্ধতিগুলি সম্পর্কে একটি চ্যাপ্টার আছে, সেখানে আমরা আলাপ করব যে সমাজকর্মের জন্য মূলত 6টি পদ্ধতি রয়েছে। এর মধ্যে 3টি পদ্ধতি কে বলা হয় মৌলিক পদ্ধতি, আর 3টি পদ্ধতিকে বলা হয় সহায়ক পদ্ধতি। তাহলে সমাজকর্ম কাকে সাহায্য করে এটা আমরা যেমন পেলাম, সমাজকর্ম কিভাবে সাহায্য করে এটাও পেলাম। তারপরে আমরা দেখি সমাজকর্ম কি দিয়ে সাহায্য করে, তার সাহায্য দেওয়ার হাতিয়ারটা কি। সমাজকর্ম সাহায্য দেওয়ার ক্ষেত্রে যেই সম্পদই থাকুক, ব্যক্তির যেই সম্পদই থাকুক, বস্তুগত অবস্তুগত, ওই সম্পদের সর্বোত্তম ব্যবহার করে এবং ওই ব্যক্তির ভিতরে যে মানবিক যে শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি, যেটা সম্পর্কে সে আসলে নিজের শক্তি সম্পর্কে ওয়াকিফাল না, ওই শক্তির বিকাশ ঘটিয়ে। তাহলে সমাজকর্মের সেবাটা দেওয়ার ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেখানে 2 ধরনের সম্পদকে ব্যবহার করা হয়। এক ধরনের সম্পদ হলো বস্তুগত সম্পদ, অর্থ সম্পদ হইতে পারে, তার একটি ইনস্ট্রুমেন্ট হইতে পারে, তার একটি হাতিয়ার হইতে পারে, তার একটি রিক্সা হইতে পারে, তার একটি গাড়ি হইতে পারে, যে কোনো সম্পদ হতে পারে। আরেকটি সম্পদ হলো তার যে অন্তর্নিহিত শক্তি, যেটাকে আমরা বলি মানব সম্পদ, ভিতরের শক্তি, ভিতরের যে ভ্যালুস, ভিতরের যে বিশ্বাস, ভিতরের যে চেতনা, এটি হলো অন্তর্নিহিত শক্তি। এই শক্তির বিকাশ ঘটিয়েও এবং বস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে সমাজকর্মের সেবাটি দেওয়া হয়। তাহলে সাহায্য দিয়ে আসলে কোথায় পৌঁছাতে চায়, সাহায্যের ধরনটা কীরকম, এটা আমরা এখন জানার চেষ্টা করব। সাহায্যের ধরন হলো, সমাজকর্ম এমনভাবে সাহায্য করে যাতে তারা মানে এখানে সমস্যাগ্রস্ত ওই যে ব্যক্তি, দল বা সমষ্টি, তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে
সমর্থ হয়। তাহলে আমরা কাকে, যেই প্রশ্নটি আমরা রেখেছিলাম সেই প্রশ্নটির জবাব আমরা পেয়েছি। কাকে মানে হলো সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল এবং সমষ্টিকে। কিভাবে সাহায্য করে? এটি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় সাহায্য করে। কি দিয়ে সাহায্য করে? যা কিছু সম্পদ আছে তার সর্বোত্তম ব্যবহার এবং অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটিয়ে। আর সাহায্যের ধরনটা কেমন? এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম হয়। আমার মনে হয় যে আমরা যেই 4টি প্রশ্নের জবাব খুঁজেছিলাম, এই 4টি প্রশ্নের জবাব আমরা পেয়েছি। এখন আমরা এই যে 4টি প্রশ্নের জবাব পেলাম, আমরা যা আলোচনা করলাম, এই আলোচনাটুকু যদি আমরা কম্পাইল করি, একত্রিত করি, তাহলে একটি সমাজকর্মের ডেফিনেশন আমরা তৈরি করতে পারবো। আমি তোমাদের সম্মুখে থাকলে এখন তোমাদেরকেই আমি একটি ডেফিনেশন তৈরি করতে বলতাম, কিন্তু এখন আসলে সেই বাস্তবতায় আমরা যেহেতু অবস্থান করছি না, আমি দেখো যে এই কথাগুলিকে কম্পাইল করে আমরা কিভাবে একটি ডেফিনেশন তৈরি করতে পারি। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি, আমি ওই কথাগুলি এখানে নিয়ে এসেছি একটা বাক্যের মধ্যে। সমাজকর্ম একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, যা সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টিকে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটিয়ে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারে। আমাদের কাছে সমাজকর্মের যে বোধগম্য সংজ্ঞা বা যে পরিচয় দরকার, আমরা মনে হয় একটি সেন্টেন্সের মধ্যে আমাদের পূর্ববর্তী আলোচনা থেকে সমাজকর্মের সংজ্ঞাটি নির্ণয় করতে সমর্থ হয়েছি। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। যদি এরপরেও সমাজকর্মের এই ডেফিনেশনটি বা আমি যা আলোচনা করলাম সেটি বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে তোমরা কমেন্ট বক্সে এ ব্যাপারে প্রশ্ন করতে পারো। তাহলে সমাজকর্ম হলো এমন একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, যা সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টিকে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটিয়ে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে সমাজকর্মের 5টি বৈশিষ্ট্য লিখতে হবে, আমার বিশ্বাস যারা মনোযোগ দিয়ে এতক্ষণ শুনেছ তারা নিঃসন্দেহে এখান থেকে সমাজকর্মের 5টি বৈশিষ্ট্য নিজেরাই লিখতে পারবা। এজন্য মনে হয় না যে কোনো বই তোমাদেরকে আসলে মুখস্থ করতে হবে। দেখো, আমি যদি একটি, এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারছি না আসলে, আমাকে জবাব দিতে হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা একটা বৈশিষ্ট্য বলি যে সমাজকর্ম একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, এটি একটি বৈশিষ্ট্য হয়ে যায়। সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে, সমাজকর্ম সমস্যাগ্রস্ত দলকে সাহায্য করে, সমাজকর্ম সমস্যাগ্রস্ত সমষ্টিকে সাহায্য করে, সমাজকর্ম একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সাহায্য করে, সমাজকর্ম সেবা দেওয়ার ক্ষেত্রে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে, সমাজকর্ম ব্যক্তির অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটাতে সহায়তা করে, সমাজকর্ম এমনভাবে সাহায্য দেয় যাতে তারা প্রত্যেকেই তাদের সমস্যার সমাধান করতে পারে, অর্থাৎ তাদের নিজেদেরকে সক্ষম করে তোলা হয়। আমরা যেই সক্ষম করে তোলার কথা বলছি, সেই সক্ষম করে তোলা মানে হলো এমনভাবে সাহায্য করা যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে তোমাদেরকে এখানে একটি বিষয় আমি জানিয়ে রাখি, এটি একটি কনফিউশন তৈরি হয় সমাজ কল্যাণ এবং সমাজকর্ম। আমি আসলে এখন তো যেহেতু ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড বা ব্ল্যাকবোর্ড ব্যবহার করছি না, আমি তোমাদেরকে মুখে বলে এটি বোঝানোর চেষ্টা করছি। পৃথিবীর উষালগ্ন থেকেই মানুষ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, মানুষ মানুষের বিপদে আপদে কাছে যাওয়ার চেষ্টা করছে, একজনের বিপদে আরেকজন দাঁড়ানোর চেষ্টা করছে। ফলশ্রুতিতে আমরা
যেই তোমরা সাউন্ডের সমস্যার কথা বলছো, আমার ধারণা কারো ব্যক্তিগতভাবে যদি সাউন্ডের সমস্যা হয় তার ডিভাইসের কারণে হচ্ছে কিনা। আমার এখানে সাউন্ডের সমস্যা হওয়ার মতো কিছু দেখতে পাচ্ছি না আমার কাছে। আচ্ছা, যাই হোক, তারপর আমি চেষ্টা করছি যে সাউন্ডের কোনো সমস্যা থাকলে সেটি কাটিয়ে উঠবার জন্য। তো সমাজ কল্যাণ কার্যক্রমটি পৃথিবীর জন্মলগ্ন থেকেই চলে আসছে, অর্থাৎ একজন আরেকজনের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে যেই আমরা সহযোগিতা করি, এগুলি সবই সমাজ কল্যাণ কার্যক্রমের অন্তর্ভুক্ত। এই সমাজ কল্যাণ কার্যক্রমের পিছনে মূলত দুইটি বিষয় কাজ করে। একটি ধর্মীয়, তোমরা বইয়ের কথা বলতেছো, আমি বই নিয়ে কথা বলবো শেষে, বারবার বইয়ের কথা জিজ্ঞেস করলে আমার মনোযোগ নষ্ট হচ্ছে। তো আমরা যে কথাটি বলতে চাই বারবার, তোমাদের জন্য আমি আসলে খেই হারিয়ে ফেলছি। তো যেটি সমাজ কল্যাণ কার্যক্রম পিছনে চলমান থাকার পিছনে আমাদের পিছনে দুইটি বিষয় কাজ করে। একটি ধর্মীয় মূল্যবোধ, আরেকটি হলো মানব হিতৈষী মূল্যবোধ। ধর্মীয় মূল্যবোধ কোনটি? আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা একজনের উপকার করি, অর্থ দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, কাজের ক্ষেত্রে হোক বা অন্যভাবে হোক। যখনই কারো উপকার করি তখনই আমাদের ভিতরে একটি বিষয় কাজ করে যে এটির বিনিময়ে যে আমি পরকালে বা পরবর্তী জীবনে কিছু সুবিধা ভোগ করতে পারবো। আরেকটি বিষয়, অনেক মানুষ আছেন যারা ধর্মে বিশ্বাস করে না, তারা হয়তো তাদের ভিতরে একটি বিষয় মানব হিতৈষী যে চেতনা সেটি কাজ করে। এই দুটি কারণেই সমাজ কল্যাণ কার্যক্রমের পিছনে মূলত দুটি কারণ কাজ করে। কিন্তু আমরা জানি, তোমরা পরবর্তীতে এটিও আলোচনা হবে, শিল্প বিপ্লব নামক একটি ঘটনা পুরো বিশ্ব পরিস্থিতিকে বদলে দিয়েছিল। তো শিল্প বিপ্লবটি সংগঠিত হয় মূলত ইউরোপে, এবং সেখান থেকে সেই শিল্প বিপ্লবের প্রভাব পৃথিবীব্যাপী পড়ে এবং মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। তো এই পরিবর্তনের হাওয়া যেমন ইতিবাচক দিক থেকে বইতে থাকে, পাশাপাশি জনজীবনে বা আর্থসামাজিক জীবন ব্যবস্থায় নানা রকম জটিল সমস্যা তৈরি করে। এখন জটিল সমস্যা কি? জটিল সমস্যা, জটিল শব্দের ইংরেজি কমপ্লেক্স, তোমরা জানো। কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাখ্যা আমরা দেই এভাবে যে সেন্টেন্সের একাধিক ক্লোজ থাকে, যেই ক্লোজ একটা থেকে আরেকটাকে আলাদা করলে সেখানে পূর্ণাঙ্গ অর্থ তৈরি করা যায় না। তেমনি জটিল সমস্যাগুলিও একটি সমস্যা আরেকটি সমস্যার সাথে এত ওতপ্রোতভাবে জড়িত থাকে যে একটি থেকে আরেকটিকে আলাদা করে সমাধান দেওয়া সম্ভব হয় না। তো এরকম শিল্প বিপ্লবোত্তর পরিস্থিতিতে এই বৈশ্বিক যেই ইতিবাচক পরিবর্তন এসেছে, পাশাপাশি এমন কিছু জটিল সমস্যাও আমাদের জনজীবনে তৈরি হয়েছে। সেই সমস্যাগুলি মোকাবেলা করবার জন্য যেই সনাতন সমাজ কল্যাণ কার্যক্রম ছিল সেটি আসলে সার্থক বা সফলভাবে কাজ করতে পারছিল না। এমন বাস্তবতাই সমাজকর্মের পেশাগত যেই যাত্রা, যেই পেশার ব্যাখ্যাটি আমি আসলে পুরোপুরি তোমাদেরকে এখন দেইনি, পরবর্তীতে এটি আলোচনা হবে। এই পেশাগত সমাজকর্মের পেশাগত যাত্রা শুরু করে এবং এটি ইংল্যান্ড থেকেই যাত্রা শুরু করে। পরবর্তীতে এটি পূর্ণাঙ্গ পেশা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা যেটাকে আমেরিকা বলি, সেখানে বিকশিত হয়। তো এই হলো মোটামুটি সমাজ কল্যাণ এবং সমাজকর্মের যেই কনসেপ্ট, এই কনসেপ্টটি আমি আসলে পরিষ্কার করে দিলাম। তোমাদেরকে অনেকেই জানতে চায়, তোমরা যখন সমাজকর্ম বিষয় পড়ো তোমাদেরকে অনেকেই জানতে চাইবে যে সমাজ কল্যাণ না কেন, সমাজকর্ম কেন। এই দুইটি বিষয়, সমাজ কল্যাণ থেকে এটি একটি পেশাগত রূপ যখন লাভ করেছে তখন এটি আসলে সমাজকর্ম নাম ধারণ করেছে। তো আমরা সমাজকর্মের যে ডেফিনেশনটি দেখলাম, এটি আমরা আমাদের তৈরি করা। এখন আমরা কিছু টেক্সট বই থেকে কিছু ডেফিনেশন দেখবার চেষ্টা করব। সমাজকর্মীদের একটি সংগঠন, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা ভিত্তিক ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, NASW, এর প্রকাশিত সমাজকর্ম অভিধানের 1995 সালে তারা একটি সংজ্ঞা দিয়েছে। সেটি হলো, সমাজকর্ম হলো ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করার এক পেশাগত কর্মকাণ্ড যা তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে পুনরুদ্ধার ও শিল্প বিপ্লবোত্তর আধুনিক শিল্প সমাজের জটিল সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানের প্রয়াসে সমাজকর্ম ধারণার উদ্ভব ও বিকাশ ঘটে। তাহলে সমাজকর্ম সম্পর্কে আমরা যেই কথাগুলি ইতোমধ্যে আলোচনা করেছি তারই একটি রূপ এখানে আসলে এই সংজ্ঞার মধ্যে আছে। আমরা যদি আরেকটি ডেফিনেশন দেখি,
কল্যাণ বা সমাজকর্মের যিনি একজন প্রথিতযশা লেখক এটিও NASWর সংজ্ঞা। আমরা তারপরে WA ফ্রিডল্যান্ডারের আরেকটি সংজ্ঞা দেখব। সমাজকর্ম মূলত একটি ব্যবহারিক ও সামাজিক বিজ্ঞান যা সাহায্যকারী ও সক্ষমকারী মানবহিতৈষী পেশাগত সেবাকর্ম হিসাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে বস্তুগত ও অবস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে তাদের যথাযথ সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে। আমরা যেই কথাগুলি আমাদের ভাষায় বলে আসছি তোমাদের পাঠ্য বইতে, একাডেমিক বইগুলিতে ওই কথাগুলি আছে, হয়তো ভাষার গঠন এবং বাক্যের বিন্যাস আলাদা। শক্তিশালী করা এবং সামাজিক পরিবেশকে এই লক্ষ্যের উপযোগী করে গড়ে তোলে। তো খুবই সিম্পল ইংরেজিতে এটি লেখা আছে, সোশ্যাল ওয়ার্ক ইজ দ্য প্রফেশনাল অ্যাক্টিভিটি অফ হেল্পিং ইন্ডিভিজুয়াল। এটা হলো একটি পেশাগত কাজ, অফ হেল্পিং ইন্ডিভিজুয়াল, ব্যক্তিকে সহায়তা করার, গ্রুপকে সহায়তা করার, অর কমিউনিটিকে সহায়তা করা, টু এনহ্যান্স অর রেস্টোর, বৃদ্ধি করবার জন্য অথবা পুনরুদ্ধার করার জন্য, দেয়ার ক্যাপাসিটি, তাদের ক্ষমতাকে, আমরা যে সক্ষম করার কথা বলছি, ফর সোশ্যাল ফাংশনিং, সামাজিক কার্যক্রমের জন্য, অ্যান্ড ক্রিয়েটিং সোসাইটাল কন্ডিশন ফেভারেবল টু দ্যাট গোলস, অর্থাৎ তার অনুকূলের একটি পরিবেশ বিনির্মাণ করবার জন্য বা পরিবেশের অনুকূল উপযোগী হিসাবে তাকে গড়ে তোলবার জন্য। এরপরে যদি আমরা WA ফ্রিডল্যান্ডার, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক, তার একটি বই খুবই পঠিত হয় সমাজকর্মের শিক্ষার্থীদের মধ্যে, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। এই গ্রন্থে তিনি যে বক্তব্য দিয়েছেন, সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য একক বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে। আমরা যদি ইংরেজিটা দেখি, সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিস বেসড আপন সায়েন্টিফিক নলেজ। এখানে বলা আছে যে এটি হলো কিসের উপর বেসড করে, বৈজ্ঞানিক জ্ঞান ভিত্তিক বা বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর। এখন বৈজ্ঞানিক জ্ঞান বলতে আসলে কি বোঝায়? আমরা বিজ্ঞানসম্মত কোন জিনিসটাকে বলবো? বিজ্ঞানসম্মত হওয়ার জন্য কোনো কাজ অথবা একটা রিসার্চ হতে পারে, অথবা যে কোনো ফাংশন হতে পারে, অথবা যে কোনো একাডেমিক হতে পারে, নন একাডেমিক হতে পারে। কোনো কাজকে যখন আমরা বিজ্ঞানসম্মত বলি, ওই বিজ্ঞানসম্মত হওয়ার জন্য সেখানে কিছু কন্ডিশন বা শর্ত ফুলফিল করতে হয়। তার মধ্যে একটি অন্যতম কন্ডিশন হলো সেখানে বস্তুনিষ্ঠতা থাকতে হবে। বস্তুনিষ্ঠতা কি, এখন আবার সেটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। বস্তুনিষ্ঠতা, তোমরা বস্তুনিষ্ঠতার ইংরেজি শব্দ বলো অবজেক্টিভ। হ্যাঁ, তোমরা SSC যখন পরীক্ষা দিয়ে আসছো, দুই ধরনের পরীক্ষা দিয়ে আসছো, একটা সাবজেক্টিভ পরীক্ষা, একটা অবজেক্টিভ পরীক্ষা। সাবজেক্টিভ পরীক্ষাতে তোমাকে কিছু লিখতে বলা হয়, তুমি তোমার মতো করে লিখো। এক্সামিনারের পছন্দ হতে পারে, আবার অপছন্দ হতে পারে। আবার একই লেখা কোনো এক্সামিনারের কাছে ভালো লাগতে পারে, কোনো এক্সামিনারের কাছে খারাপ লাগতে পারে। এটি হলো সাবজেক্টিভ, মনময়গত, অর্থাৎ মনের সাথে সম্পর্কিত। আমার কাছে ভালো লাগছে, অন্য একজনের কাছে ভালো লাগেনি। কিন্তু অবজেক্টিভ যেটি, সেটি সবার কাছে একই রকম হবে। যেমন যদি প্রশ্ন হয় বাংলাদেশের রাজধানী কোথায়, উত্তর ক খ গ যাই থাকুক, যেখানে উত্তর থাকবে ঢাকা, সেটিই সঠিক উত্তর। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ ভালো লাগার, মন্দ লাগার, নিজের মনের অথবা চিন্তাভাবনার কোনো কিছু এখানে এক্সপোজ করার কোনো সুযোগ থাকে না। সেটা হলো বস্তুনিষ্ঠ। তাহলে এটা অবজেক্টিভ পরীক্ষা। আমি ওই পরীক্ষাটার উদাহরণ দিলাম যাতে তোমরা সহজে ধরতে পারো। তাহলে এটা হলো বস্তুনিষ্ঠতা। তাহলে এই বস্তুনিষ্ঠতা হলো অর্থাৎ কোনো কিছু বিজ্ঞান ভিত্তিক যখন আমরা বলবো, তখন সেখানে থাকবে বস্তুনিষ্ঠতা, সেখানে থাকবে ধারাবাহিকতা, সেখানে থাকবে নিয়মতান্ত্রিকতা, সেখানে মর্জি মাফিক কিছু করা যাবে না। পরীক্ষার মাধ্যমে সেটিকে যাচাই করবার সুযোগ। তো এই বৈজ্ঞান ভিত্তিক এবং দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত এবং সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য একক বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে। তো এটি হলো সমাজকর্মের যেই ডেফিনেশন WA ফ্রিডল্যান্ডার দিয়েছেন, আমরা সেটি আলাপ করলাম। সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিস বেসড আপন সায়েন্টিফিক নলেজ অ্যান্ড স্কিল ইন হিউম্যান রিলেশনস হুইচ অ্যাসিস্ট ইন্ডিভিজুয়াল অ্যালোন অর ইন এ গ্রুপ, ব্যক্তিকে একাকী অথবা দলের মধ্যে, টু অবটেন সোশ্যাল অ্যান্ড পার্সোনাল স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স।
তাহলে এই যে তিনটা সংজ্ঞা আমরা আলোচনা করলাম, এই তিনটি সংজ্ঞায় মূলত আমরা এতক্ষণ যা সমাজকর্ম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি তার সাথে আসলে সঙ্গতিপূর্ণ। তাহলে আমার বিশ্বাস তোমরা সমাজকর্মের ডেফিনেশন কি এটি তোমরা বুঝতে সমর্থ হয়েছ। এখানে সমাজকর্ম সম্পর্কে কিছু কথা বলা আছে, যে কথাগুলি আমরা এতক্ষণ আলোচনা করেছি। সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি সাহায্যকারী সক্ষমকারী পেশা, এটি আমরা আলাপ করে আসছি। সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে, সমস্যা সমাধান প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। তাই সমাজকর্মকে বলা হয় এম্পাওয়ারিং পেশা, ক্ষমতায়িত করার পেশা। আমরা যে শিল্প সমাজের কথা বলছিলাম, সেখানে বহুমুখী ও জটিল সমস্যা মোকাবেলার জন্য সমাজকর্ম পেশার উদ্ভব হয়েছে, আমরা এটা বলে আসছি। যদিও পেশাদার তথা আধুনিক সমাজকর্মের শিকড় প্রথিত রয়েছে পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি ও ধর্মীয় অনুপ্রেরণায় পরিকল্পিত স্বেচ্ছাসেবী সমাজসেবা কার্যক্রম ও প্রচেষ্টার মধ্যে। তার মানে এটির শিকড় নিহিত আছে স্বেচ্ছাসেবী কার্যক্রমের মধ্যে, কিন্তু বিদ্যমান বাস্তবতায় আমাদেরকে এটিকে একটি পেশার মর্যাদা দিতে সহায়তা করেছে। তো আমরা সমাজকর্মের 4টি উদ্দেশ্য এখানে আমরা NASW এই সংগঠনটির কথা আমরা আগেও আলাপ করে আসছি, সেই সংগঠন থেকে এখানে কোট করে নিয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স NASW 1981 সালে সমাজকর্মের নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ নির্ধারণ করেছে: জনগণের সমস্যা সমাধান, উপযোজন এবং ক্ষমতার উন্নয়ন সাধন। জনগণের সমস্যা সমাধান মানে কি? অর্থাৎ যেই সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে, সেটা ব্যক্তির হতে পারে, কোনো দলের হতে পারে, কোনো সমষ্টির হতে পারে। উপযোজন, খাপ খাইয়ে চলা, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতি আসবে, দুর্যোগ আসবে, মহামারী আসবে, আমার বর্তমান যে সিচুয়েশান আসছে, এরকম নানা রকমের পরিস্থিতি ব্যক্তির জীবনে হতে পারে, কোনো দলের জীবনে হতে পারে, কোনো কমিউনিটির জীবনে হতে পারে। যেই পরিস্থিতি আসুক না কেন, ওই পরিস্থিতির সাথে যাতে ব্যক্তি, দল এবং সমষ্টি খাপ খাইয়ে চলতে পারে সেজন্য কাজ করা। এবং ক্ষমতার উন্নয়ন সাধন, ক্ষমতা হলো ক্যাপাসিটি, দক্ষতা, সক্ষমতা, এই সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করা হলো সমাজকর্মের লক্ষ্য। তাহলে সমাজকর্ম চায় কি? জনমানুষের সমস্যা সমাধান, উপযোজন এবং ক্ষমতার উন্নয়ন। দ্বিতীয় হলো সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো। অনেক সময় দেখা যায় যে অনেক সম্পদ আছে, অনেক সেবা আছে, অনেক সুযোগ আছে, কিন্তু এগুলির সাথে প্রপার কানেক্ট করার বা সমন্বয় করার অথবা নিডি মানুষগুলিকে সংযুক্ত করার ব্যবস্থা নাই। তাহলে সমাজকর্মের টার্গেট থাকে যেই সম্পদই আছে, যেই সেবাই আছে, যেই সুযোগই আছে, তার মধ্যে সংযোগ ঘটানোর। কার্যকর মানব সেবা ব্যবস্থা গড়ে তোলা। মানব সেবা হলো একদম মহান পেশা, এবং এই মানব সেবা থেকেই এই পেশাগত সমাজকর্মের যাত্রা শুরু হয়েছে। সুতরাং সমাজকর্মের টার্গেটই হলো বা লক্ষ্যই হলো মানব সেবা ব্যবস্থা গড়ে তোলা। আরেকটি হলো সামাজিক নীতির বিকাশ এবং উন্নয়ন, টু ডেভেলপ অ্যান্ড ইমপ্রুভ সোশ্যাল পলিসি। তোমরা জানো যে পৃথিবীর বিভিন্ন দেশে নানা রকমের সামাজিক নীতি গ্রহণ করা হয়। আমাদের দেশে যেমন শিশু নীতি আছে, শিক্ষা নীতি আছে, নারী নীতি আছে, প্রতিবন্ধীদের কল্যাণের জন্য নীতি আছে। অর্থাৎ যত ধরনের সামাজিক নীতি আছে, এই নীতিগুলির বিকাশ ঘটানো এবং উন্নয়ন সাধন করা, যুগের চাহিদার প্রেক্ষিতে এই নীতিগুলি যাতে গণমানুষের কাজে লাগে সেদিকে এই নীতিগুলিকে নিয়ে যাওয়া, এটি হলো সমাজকর্মের উদ্দেশ্য। আমাদের সময় যা আছে তাতে মনে হয় আমরা আর এই একাডেমিক আলোচনা, আজকে আমরা সমাজকর্মের পরিচয় এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করলাম। তোমরা বই সম্পর্কে জানতে চেয়েছো, আমরা তোমাদেরকে সচরাচর স্পেসিফিক কোনো বইয়ের কথা বলি না। স্পেসিফিক কোনো বইয়ের কথা আমরা আসলে তোমাদেরকে বলি না। বই তোমাদের জন্য জাতীয় গৃহায়ণ NCTB কর্তৃপক্ষ অনেকগুলি বইয়ের অনুমোদন দিয়েছে। সবগুলি বই যেহেতু কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে, সুতরাং তারা যাচাই বাছাই করে সেখান থেকে অনুমোদিত হয়েছে। যেহেতু কর্তৃপক্ষ অনেকগুলি বই অনুমোদন দিয়েছে, সুতরাং একটি দুইটি বইকে স্পেসিফিক আমরা আসলে করে দিতে চাই না, এবং করে দেওয়া হয়তো উচিত নয়। তো আমরা চেষ্টা করব, তোমরা চেষ্টা করবা অন্তত একাধিক, যাদের সামর্থ্য আছে, বইয়ের খুব বেশি দাম না,
একাধিক বই রাখবার জন্য অনেক সময় দেখা যায় এটি একটি সমস্যা, যে একাধিক বই থাকার কারণে কোনো কোনো বইতে একদিকে আলোচনা করা হয়েছে, আবার কোনো বইতে দেখা যায় যে আলোচনাটা আবার অন্য দিকে চলে গেছে, অর্থাৎ একই রকম আলোচনা না, কোথাও হয়তো কিছু আলোচনা যেমন স্পেসিফিক করেছে, যেমন ধরো সমাজকর্মের উদ্দেশ্যের কথা বললাম, অনেক বইতে এই 4টিকে কোট করে এর সাথে আরও 8-10টি যুক্ত করা আছে। আবার কোনো বইতে আছে এরকম যে কোনো কোট করে নাই, সাধারণভাবে 8-10টি উদ্দেশ্যের উল্লেখ আছে। তো সেক্ষেত্রে তোমরা যে কোনো বই ফলো করতে পারো, আমার পরামর্শ থাকবে একাধিক বই ফলো করবার জন্য। আর আমাদের যিনি বিভাগীয় প্রধান আছেন, উনি একটি বইয়ের সহলেখক আছেন, তোমাদের সাথে মনে হয় প্রথম দিন গত মঙ্গলবারে ওনার কথা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে। সম্ভবত ওনার বইটি হাসান বুক হাউজের, এই বইটির সহলেখক উনি আর কি, 3জন লেখক, 3জনের একজন উনি। আর বাকি বই তোমরা যে কোনো বই কিনতে পারো, বইয়ের ব্যাপারে কোনো অসুবিধা নেই। আমরা কোনো স্পেসিফিক বইয়ের কথা, সব বইয়ের নামই এক, সমাজকর্ম প্রথম পত্র, প্রকাশনের নাম ভিন্ন, লেখকের নাম ভিন্ন, তোমরা যে কোনো বই কিনতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা স্পেসিফিকভাবে কোনো বইয়ের কথা বলবো না। তবে একটা তথ্য দিছি তোমাদেরকে শুধু, যে আমাদের বিভাগীয় প্রধান ম্যাডাম যিনি আছেন, উনি একটি বইয়ের সহলেখক, সহলেখক মানে হলো 3জন লেখকের একজন উনি। সেই বইটি প্রকাশ করেছে হাসান বুক হাউস। আচ্ছা, এটি একটি তথ্য, আবার এটা এমন মেসেজ না যে তোমরা এই বইটি কিনবা, অন্য বই কিনতে পারবা না। আর সৃজনশীল পদ্ধতি নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম। তোমরা যেহেতু এসএসসিতে সৃজনশীল পদ্ধতি পড়ে আসছো, সেখানে তোমাদেরকে যে বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে জানতে হয়, আমি পরবর্তীতে আরও ডিটেলস উদাহরণসহ আলাপ করব, আজকে আর হয়তো উদাহরণ দেয়া যাবে না। সেটি হলো, তোমাদেরকে যেহেতু এখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকে, অনুধাবনমূলক প্রশ্ন থাকে, এবং সে কারণে প্রত্যেকটা বিষয়ের স্পেসিফিক ধারণা নেওয়ার চেষ্টা করতে হবে। স্পেসিফিক ধারণা যদি তুমি না নিতে পারো, তাহলে তোমার পক্ষে সৃজনশীলের যে এমসিকিউ অংশ থাকে বা কোনো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। সুতরাং তুমি যেই বইটি কিনো না কেন, আমি তো একটি বইয়ের লেখকের নামের কথা বললাম, আর বাকি বই তোমরা যে কোনো বই কিনতে পারো, অসুবিধা নেই। আমি যে বইটির কথা বলছি সেটি আমাদের হেড ম্যাডাম, চেয়ারম্যান ম্যাডাম সহ লেখক, ওনার নাম ডক্টর শাহিনারা বেগম, আর একজন লেখক আছেন সালমা জহুরা ওনার সাথে, এবং ডক্টর উত্তম কুমার দাস। ওনারা 3জন মিলে একটি বই লিখেছেন, বইটি প্রকাশ করেছে হাসান বুক হাউস। এই বইটি তোমাদের কিনতে হবে, আমি এরকমটি বলছি না, কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা যে কোনো একটি বই কিনতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি সৃজনশীল পদ্ধতি সম্পর্কে কথা বলছি। সৃজনশীল পদ্ধতিতে দেখা যায় যে সি এবং ডি অংশটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যদি মূল বইটি না জানো, মূল বিষয়গুলি না জানো, তখন তোমাকে যখন সি এর উত্তর করতে হবে, তুমি সি এর উত্তরটি ভুল করবা। সি এর উত্তর যখন ভুল করবা, তখন তুমি অটোমেটিক ডি এর উত্তর ভুল হয়ে যাবে। যেমন আমি যদি একটি উদ্দীপকের মধ্যে আজকের যে সমাজকর্মের ডেফিনেশনটা আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলি নিয়ে আসি, আমি হয়তো ইঙ্গিত দিয়ে বোঝাতে চেষ্টা করব যে এখানে সমাজকর্মের কথা আমি বলতে চাচ্ছি, তাহলে উত্তরে আমি জানতে চাইব যে উদ্দীপকে কোন বিষয়ের কথা আলোচনা করা হয়েছে। এখন তুমি যদি সমাজকর্মের খুঁটিনাটি বিষয় জানো, বা আমরা যা আলোচনা করেছি এটা শুনো, বই থেকে পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা এটি সমাজকর্ম। আর যদি তোমরা না জানো, না পড়ো, তাহলে তুমি সমাজকর্মকে হয়তো ভাববা সমাজবিজ্ঞান, হয়তো মনোবিজ্ঞান, অন্য একটা সাবজেক্ট ভাববা। আর যখন তুমি অন্য একটা সাবজেক্ট ভাববা, তখনই তুমি 3 নম্বর প্রশ্নের ভুল উত্তর করবা। আর 3 নম্বর প্রশ্নের সাথে সবসময় 4 নম্বর প্রশ্নের একটি সংযোগ থাকে। 3-এর যদি ভুল উত্তর করো, 4-এর সঠিক উত্তর হওয়ার কোনো সুযোগ থাকে না। সে কারণে আমি তোমাকে বলছি যে তোমাদের বারবার বইয়ের কথা বলতেছো, তোমাদেরকে যেটি বলছি, যেই বইটাই তুমি কিনো সেই বইটা ভালো করে পড়বা। বইয়ের ভিতরে যেই স্পেসিফিক পয়েন্টগুলি আছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে, যেমন সমাজকর্মের ডেফিনেশন যদি তুমি জানতে চাও, তাহলে সমাজকর্মের কি কি বিষয় আছে এই বিষয়গুলি তুমি একদম ধারাবাহিকভাবে, কোনটা হইলে সমাজকর্ম হয়, কোন ক্রাইটেরিয়া বাদ পড়লে সে সমাজকর্ম থেকে বাদ পড়ে যায়, সেটি
তোমরা বলতে পারো। আমি তোমাদেরকে যেই কোনো বইয়ের আসলে কথা আমি সাজেশন ওইভাবে স্পেসিফিক কোনো বইয়ের সাজেশন দেই নাই। আবারও জানতে চাইতেছো, আমি আবারও বললাম যে কোনো বইয়ের কথা আমি বলছি না, তোমরা যে কোনো বই কিনতে পারো। শুধুমাত্র আমাদের চেয়ারম্যান ম্যাডাম একটি বইয়ের, বাজারে যতগুলি বই আছে তার মধ্যে একটি বইয়ের সহলেখক আছেন, 3জন লেখকের একজন উনি, বাকি 2জন হলেন ডক্টর উত্তম কুমার আর একজন সালমা জহুরা, অধ্যাপক সালমা জহুরা, ডক্টর উত্তম কুমার। আর আমাদের ম্যাডামের নাম তোমরা জানো, তোমাদের সাথে মনে হয় গত মঙ্গলবার ম্যাডাম কথা বলেছেন লাইভে, প্রফেসর ডক্টর শাহিনারা বেগম। তো ওনাদের বইটি হাসান বুক হাউস প্রকাশ করেছে, তোমরা এইটি দেখতে পারো, অন্য বইও দেখতে পারো, কোনো অসুবিধা নাই। তোমাদের সবার জন্য শুভকামনা। আমরা মনে হয় সময় শেষ করে ফেলছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।